আন্তরিক অভিনন্দন, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক 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 অভিনন্দন। আজ এই শুভ দুপুরে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, আপনাদের আমন্ত্রণ জানিয়েছি একটা শুভ খবর দেব। সৃজা ফিল্মস নিবেদিত, চন্দন দে প্রযোজিত, পরিচালক সোমনাথ সেনের ছবি পাখির বাসা। সবাইকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা ছবি করেছি, ছবির নাম পাখির বাসা, যে ছবিটা প্রযোজনা করেছেন চন্দন দে, নিবেদক সৃজা ফিল্ম। কেন পাখির বাসা করলাম, এটা একটা প্রশ্ন। অতীতে আমি অনেক ছবি করেছি, এখনো করে চলেছি। এটা আমার 22তম ছায়াছবি, মুক্তি পেয়েছে প্রায় 18টা ছায়াছবি। এই সময় দাঁড়িয়ে কেন পাখির বাসা করলাম, কেন করা জরুরি? পাখির বাসা এমন একটা বিষয়, যে বিষয়টা এখন সমাজের একটা বার্নিং ইস্যু, সেই ইস্যুটাকে দিয়ে করেছি। এই সমস্যাটা সবার, প্রত্যেকটা পরিবার ভেঙে ভেঙে একটা বিচ্ছিন্ন দ্বীপ, আর বিচ্ছিন্ন দ্বীপ থেকে এক একটা পরিবার একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। এখনকার সন্তান আকৃতি হয়, যোগ্য হয়, বিদেশে থাকে, দেশের বাইরে চলে যায়, কিন্তু মা বাবা দুজন ঘরেই পড়ে থাকে। অনেক যত্ন করে পাখি তার খড়কুটো জোগাড় করে বাসা বাঁধে। আপনারা সবাই এখানে এসছেন, আমরা সত্যি খুশি। সোমনাথ সেন যে ছবি করে, যারা অভিনয় করে, যারা পর্দার পেছনে থাকে, সবাই আমরা বন্ধু। সে বন্ধু কথাটাই বারবার উঠে আসছে। তা আমরা দেখছি আমাদের সমাজে এত বেশি প্রতিযোগিতা এখন বেশি করে চলে আসছে, যে বন্ধু ব্যাপারটার ভীষণ অভাব। আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম যে ছেলে বা মেয়ে যখন একটু বড় হয়ে যায়, শুভেচ্ছা জানা করে, সেটা হচ্ছে সমাজের একটা দাগ টেনে দিয়ে যায় সবসময়। আমি প্রথম পরিচিত হচ্ছে আপনাদের সাথে, আর প্রথমেই আমি বলছি তাই। তো আমি খেলার মাঠের লোক। আমার মা আমাকে একদিন বললো যে দেখ বাবা, একজন মারা গেছে, তার ছেলে মেয়ে বাইরে থাকে, সে ওখান থেকে তার মায়ের ফোন করে জানাচ্ছে যে মাকে ঘুরিয়ে দাও, আমি আসতে পারছি। আর মা হাওয়া করে যাচ্ছে। ওটা দেখে আমার খুব খারাপ লাগলো। এবং মা আমি তোমার পাশে আছি, এটাই আমার কাছে বিরাট গৌরবের ব্যাপার। তো সোমনাথ দার বলে যখন লিখছিল, আমাকে যখন গল্পটা বললো, আমার গল্পটা মনে দাগ টেনে গেল। পাঠালো, তাহলে হয়তো এক করে গাইতাম, কিন্তু আমার স্মৃতিতে থাকার কারণে এত রেকর্ডিং করতে হয়, মনে থাকে না কোন গানের কি সুর। কিন্তু অসাধারণ একটা গান, খুব এনজয় করেছিলাম গানটা গেতে। গানটা শোনার পর আমার মনে পড়লো একটা 90s এর ফিল আছে গানটার মধ্যে। আর চন্দন এত ভালো করে শিখিয়ে দেন, এত ভালো করে আমাদের বুঝিয়ে দেন যে কি দরকার, সেটা আমরা প্রজেক্ট করার চেষ্টা করি। আর ছবি সুন্দর, ছবিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি নিজেকে সফল মনে করবো। থ্যাংক ইউ। স্কয়ার এবং সোমনাথ দাকে আমার প্রণাম, ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আর দুই স্টলমার্ট অভিনেতা অভিনেত্রীর সিনেমায় কাজ করা আমার কাছে ভীষণ সম্মাননীয়। তৈরি করে, কিন্তু সেটা প্রতি মুহূর্তে ঝড়ে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের ফ্যামিলিতেও তাই, আমাদের ফ্যামিলিটা এমন ভাবে আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে খুব ঝড় এসে উপস্থিত হয়। তো গল্পটার নামটা এই জন্যই রাখা হয়েছে। আর একটা কথা বলি, আমার চরিত্রটা কিন্তু এখানে ছিল না। পরিচালক সোমনাথ সেন বলছে যে তুমি তো আমার সঙ্গে অনেক ছবিতে সবসময় কাজ করো, এখানে তোমার জন্য একটা রোল তৈরি করছো, ওরা আমার জন্য একটা চরিত্র তৈরি করে রাখছো, খুব ভালো কথা। মানে যেরামই হোক, যেভাবেই হোক, একটা চরিত্র তোমার জন্য আমি এখানে তৈরি করবো। তা মাসিমা, পিসিমা, দিদিমা অনেক চরিত্র করেছি, কিন্তু এখানে একটা চরিত্র আমার রেখেছি। আমি গ্রামের একজন মহিলা, এই যে পাপিয়া, এদের বাড়িতে এসেছি, এসে থাকি। মানে আমি সমস্ত গুছিয়ে টুচিয়ে রাখি, এর সঙ্গে পরামর্শ করি, এ আমার সঙ্গে পরামর্শ, মানে আমার কথা সবাই শোনে। হ্যাঁ, মল্লিকাদি আমার কথা শুনে খুব চলে, মানে আমার কথা পছন্দ হলে এরা রাখে। তো এরকম ধরনের একটা চরিত্র আমার খুব ভালো লেগেছে, একদম নতুন ধরনের চরিত্র। যাই হোক, আর বেশি কথা বলবো না, এখনকার মধ্যে শেষ করি, অনেক আরো বাকি আছে।
এদিকে সোজা সবাই একবার মিডিলে সোজা একবার এইদিকে একবার এইদিকে আরে হাত বলছেন কেন রেডি পাখির বাসায় এই ছবিটা আপনার মানে কত নম্বর ছবি? এটা নেত্রী নম্বর। এই সিনেমাটার মাধ্যমে জনগণকে কি সোশ্যাল মেসেজ দিতে চাইছেন বলে? দেখুন, যে সমস্ত ছেলেমেয়েরা বাইরে থাকে কাজের ক্ষেত্রে আসতে পারে না, বাবা মার অসুস্থ থাকে, অসহায় থাকে, আর যারা এখানে থাকে তারা বাবা মার মনোবল বোঝে না, হ্যাঁ, তারা বাবা মাকে অবহেলা করে রাখে। এই বইটা সেটাই দেখতে পারবে, হ্যাঁ, যে বাবা মারা একা একা ঘরে থাকলে কত অসহায় থাকে, ছেলেমেয়েরা তাদেরকে তাচ্ছিল্য করে, হ্যাঁ, সেই বইটা এই বইতে দেখানো আছে। আমি অনুরোধ করবো সবাইকে এই বইটা দেখুক, হ্যাঁ, সমাজে বড় একটা বার্তা আছে, হ্যাঁ, সবারই ভালো লাগবে। আর ছবিটি মোটামুটি কবে রিলিজ হতে পারে? আমরা পুজোর আগে রিলিজ করবো, আপাতত ঠিকঠাক করেছি, প্রোডাকশন কাজ চলছে খুব জোর কদমে, খুব তাড়াতাড়ি রিলিজ হবে। আপনার নামটা বলবেন? আমার নাম চন্দন। থ্যাংক ইউ। ওকে। পাখির বাসা তেমনি একটা সমস্যার প্রতিফলন হচ্ছে গল্পের এবং ভালো লাগবে দর্শক। শুটিং কি ইনডোর না আউটডোর? শুটিং কলকাতায় ইনডোর আউটডোর মিলে হয়েছে, কলকাতা কেন্দ্রিক ছবি। ছবিতে গান কটা আছে? দুটো গান আছে, একটা নর্মাল গান, সেটা শুনে মনে হয়েছে গানটি আমার লেখা, চন্দন রায় চৌধুরী মিউজিক করেছে। আমি ছবির প্রযোজক চন্দন দেব, সেটা ফিল্মসের গানে ছবিটা নির্মাণ হয়েছে। থ্যাংক ইউ। বাবা মাকে শ্রদ্ধা করতে, শুধু পায়ে এরকম নমস্কার করলে নয়, বাবা মাকে ধারণ করতে হবে। ধারণ না করলে যেমন আপনার মননে চিন্তনে ওই প্যারেন্টরা যারা থাকে তারা তো চলে যাবেই, তাদের সামনে অনেক রকমের রাস্তা আছে। সারা পৃথিবী মোবাইলে দেখো না, ওইখানে গেলে এত টাকা পাওয়া যায়, সেইখানে গেলে 100 টাকা পাওয়া যায়। বাবা মাকে ছেড়ে না, তাহলে দরকার হলে বাবা মাকে নিয়ে যাও, সমুদ্রের আড়াল করে, কিন্তু বাবা মার সাথে থাকতে। আর এই আমার পুরো আমি যে কনস্টিটিউয়েন্সি এমএলএ, সেই কনস্টিটিউয়েন্সিতে শুধুই বৃদ্ধাশ্রম, ঘরে ঘরে তাদের ছেলেমেয়েরা থাকে না, তারা কাঁদতে কাঁদতে আসে, ক্যান্টারিংয়ের সময়। সেই একটা যাচ্ছে তো এইরকমের একটা পরিস্থিতি চতুর্দিকে। তাই বাবা মাকেও বলছে যে আমার ছেলে বিলেতে বলবেন না, এবার আমার ছেলেকে বিলেত পাঠাতে হয়েছে কারণ এখানে কাজ নেই, আবার এখানে কাজ আসলে আমার ছেলেকে আমি ফিরিয়ে আনবো। সেই ফেরত আসার মানসিকতা সেই ছেলে মেয়েদের মধ্যে একটু প্রবেশ করাতে হবে, তা নইলে তুমি বুঝতে আসলে কি জানো তো, আজকালকার ছেলেমেয়েরা বড্ড বেশি অ্যাম্বিশিয়াস, এত চতুর্দিকে দেখছে। আমাদের সময় তো এত মোবাইলে এত কিছু দেখতাম না। আর বাবা মা মানে এখনো বাবা মা। আমার মা কবে মারা গেছেন, আমি আমার খাটের পাশে আমার মাকে সোফায় বসিয়ে রেখে, মা আমি ঘুমোতে গেলাম, কোনো সময় এসে বলি যে মা আজকে দিনটা খুব ভালো ছিল, কোনো সময় এসে বলি মা আজকে বড় ঝামেলা। এই যে মাকে সারা জীবন বাঁচিয়ে রাখা অন্তরে বাহিরে, সে তো এখন আমার বাইরে নেই, সে আমার অন্তরে আছে। ঠিক তেমনি আপনারা যারা দেখবেন, আপনারা প্লিজ ভালো করে লিখবেন পাখির বাসা সম্পর্কে। আমি পাখির বাসা যখন রিলিজও পাবে, যখন আপনারাই থাকবেন, সেটাকে আরও প্রমোট করবার চেষ্টা করছি। বাসা তো গাছে হতো, সে গাছ নেই, গাছ কেটে দেওয়া হচ্ছে, সবগুলো চেষ্টা হচ্ছে যে যেন পাখির বাসা আর নাম হয়। তো সেই কারণে বলা যেতে পারে নেচার যেরকম আমরা কনজার্ভ করি, মানুষও তো সেই নেচারেরই অংশ। আমাদের পাখির বাসা দিনকে দিন কিছু নামে এগিয়ে যাচ্ছে, এবং সেই কারণে আমি আমরা না এগিয়ে এলাম, আমরা নামতে আসলাম যে যারা পাখির বাসাটা বাঁধতে শুরু করেছি, যারা জানতে পারে কীভাবে একটু করে ঘর এনে পাখির বাসাটা তৈরি হয়, সেই মানুষগুলোকে একদমই বিচারাধীন, সেটাকে সম্মান জানাতে হবে। আমরা সেটা আমরা
কিছু ডিটেলস জেনে ভেবে ফেলেছি আমাদের জীবনটার মধ্যে আমরা সেই উদ্যোগের মাধ্যমে কাটিয়ে যাবে, এটা কিন্তু সত্যি কথা নয়। আমাদের বাবা মায়ের যে এক্সপিরিয়েন্স সেটাকে ঢাকা করার একটা পাখির বাসা একটা এমন মেসেজ দিয়েছে, আমি চাইছি এই প্রজন্মের মানুষ এই ছবি এসে দেখুক এবং পশ্চিমবঙ্গের মানুষ যারা পশ্চিমবঙ্গের উপর একটা ট্যাগ দেওয়া হয়েছে যে আস্তে আস্তে নাকি বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে এই পশ্চিমবঙ্গ, তো সেই জায়গাটা যেন আমরা মুক্তি পাই। ঘরে ছাড়া মানুষ তবে ঘরে ফিরে এসে নিজের বাবা মায়ের খেয়াল রাখে। পাখির বাসা ছবিটা সেটাই দেখছে, বাসা যেন কখনো শুটিংয়ের এক্সপিরিয়েন্স কেমন? শুটিংয়ের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। সোমনাথদার সাথে এত কাজ করেছি আর এতগুলো ছবি পরপর করেছি, তাই জন্য এই ছবিটাতে যখন আমি আরেকবার একটা ভাইটাল মেসেজ নিয়ে ফিরে পেলাম, মনে হলো যে ডেফিনেটলি আমরা আরেকবার একটা সুযোগ পেয়েছি সত্যি কথা বলার, সত্যি কথা সত্যি কথা বলার বা প্রকাশ করার মানুষ। সোমনাথ সেনের এই ছবি পাখির বাসাতে একটা সত্যি কথা বলা হয়েছে, যেটা বাস্তব কথা, যে আমরা কিন্তু আমাদের গুরুজনদেরকে সম্মান জানাতে, তাদেরকে কাছে টেনে নিতে তাদের বৃদ্ধ বয়সে ভুলে দিয়েছি, এবং এটা যে কত বড় ভুল সেটা আমরা আস্তে আস্তে বুঝছি। কিছু লোক বুঝেছে, কিন্তু বেশিরভাগ মানুষ ভাবছে না এটা এগিয়ে গেলেই টাকা পয়সা করে তাদের সব সলিউশন হয়ে গেল। আসলে যে মানুষগুলো পাখির বাসাটাকে বেঁধেছে বা তৈরি করেছে, তাদের যে ভ্যালু, সেই ভ্যালু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, ইমোশন দিয়ে পাওয়া যায়, তখন রেসপেক্ট রাখতে হয় ভালোবাসা। থ্যাংক ইউ।